সবাইকে স্বাগত জানাই দ্য বেঙ্গলি মিডিয়াম চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা দেখতে চলেছি ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক, যে 50 নম্বরের পরীক্ষা, তার উত্তরপত্র এবং কিভাবে তোমরা উত্তর লিখবে। তোমাদের সামনেই মাধ্যমিক, তার আগে টেস্ট পরীক্ষা আছে, তো কিভাবে উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো তার একটা বিস্তর বিবরণ এখানে দেয়া থাকবে। এখানে পুরো মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর দেওয়া থাকবে এবং তার গভীর এক্সপ্লেনেশনও থাকবে। তো যদি ভালো লাগে তো পুরোটা দেখো, এবং পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে মাধ্যমিকে কেমনভাবে লিখলে তোমরা নাম্বার পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে 1 নম্বরের ঠিক উত্তরটি নির্বাচন করো। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, অপশান আছে ক বায়োগ্যাস, খ পেট্রোল, গ ডিজেল, ঘ কয়লা। এখানে দেখো পেট্রোল, ডিজেল, কয়লা এগুলি সবই কোনো জীব থেকে তৈরি হয়েছে, মানে জীবাশ্ম জ্বালানি। কিন্তু বায়োগ্যাস এটি প্রধানত গোবর থেকে তৈরি হয়েছে, তাই এখানে উত্তর হবে বায়োগ্যাস। তো 1-এর উত্তর হলো বায়োগ্যাস। এবার আমরা যাচ্ছি 2-এর কোশ্চেনে। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। অপশান আছে ক সদ ও অবশীর্ষ, খ অসদ ও অবশীর্ষ, গ সদ ও সমশীর্ষ, ঘ অসদ ও সমশীর্ষ। তো তোমরা একটু বই খুললেই দেখতে পাবে এর উত্তর হবে অসদ ও সমশীর্ষ। উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে বস্তুটি হবে অসদ এবং সমশীর্ষ এবং বস্তু সাপেক্ষে বিবর্ধিত। তোমরা একটু বই খুললে এটা দেখতে পাবে। এবার 3-এ আসি। যে যৌগটি আয়নীয় নয় তা হলো KH পটাশিয়াম হাইড্রাইড, খ NaCl সোডিয়াম ক্লোরাইড, গ CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, ঘ CH4 মিথেন। তো তোমরা নিশ্চয়ই জানো, জৈব রসায়নে পড়েছো CH4 একটি সমযোজী মৌল, আর বাদ বাকি সবই হচ্ছে আয়নীয় মৌল। তো এখানে উত্তর হবে ঘ। এবার আসছে 1-এর 4-এ। যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে যেটা জলে আংশিকভাবে বিয়োজিত হয়, মানে সম্পূর্ণরূপে গুলে যায় না। তো দেখা যাক, ক সোডিয়াম ক্লোরাইড, খ অ্যামোনিয়াম সালফেট, গ সালফিউরিক অ্যাসিড, ঘ অ্যাসিটিক অ্যাসিড। তো প্রথম 3টে অপশানই আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অপশান ঘ একমাত্র যেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, জলে সম্পূর্ণরূপে গুলে যায় না বা বিয়োজিত হয় না। তো অপশান উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। 1-এর 5। যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, তো অক্সিজেনের গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে 32। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব সাপেক্ষে যদি 2 হয় তাহলে তার আণবিক গুরুত্ব সাপেক্ষেও 2 গুণ হবে। তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক গুরুত্ব যদি 32 হয় তাহলে ওই যে গ্যাসটি এখানে কথা বলা হয়েছে তার হবে 2 × 32 = 64 গ্রাম পার মোল। তাই অপশান হবে ঘ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় 1-এর 6-এর এটা, ক ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। তো এইরকম কোশ্চেন আমি তোমাদের বলে দিই যে ক্যাথোডে সর্বদা বিজারণ ঘটে। তোমরা এটা মাথায় মনে রাখবে, যেখানেই দেখবে ক্যাথোডে বিজারণ ঘটছে সেটাই উত্তর হবে, ক্যাথোডে সর্বদা বিজারণ ঘটে। তো এটা সবসময় মনে রাখবে যে ক্যাথোডে সব সময় বিজারণ হয়, এটা মনে রাখবে, এটা লিখে রাখো। তো তাহলে এর উত্তর হবে খ, ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, ক্যাথোড সব সময় বিজারণ হয়, এটা মনে রাখলেই তোমরা উত্তরটা করতে পারবে। এবার 1-এর 7 নম্বর কোশ্চেন, একটি অঙ্ক দিয়েছে 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত। তো চলো এর উত্তরটা দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। তো উত্তর এখানে দেওয়া আছে, এই 3 ওহম এই 6 ওহম এদের সমান্তরাল সমবায়, যদি তুল্য রোধ আর হয় তাহলে 1/r = 1/3 + 1/6। এখান থেকে আর এর মান বার হয়েছে 2, তো এর অ্যান্সার হচ্ছে 2। তো আর এর মান 2, এর অ্যান্সার হচ্ছে 2। তো কীভাবে হলো দেখে নিলে, এর অ্যান্সার 2। এবার 1-এর 8 কোশ্চেন, যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো, এখানে অপশান আসে নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড ও হাইড্রোজেন। গ্রিনহাউস গ্যাস মানে যেটি সাধারণত বায়ুমণ্ডলে পাওয়া যাবে না। এখানে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো সবই বায়ুমণ্ডলে পাওয়া যায়, যেটা পাওয়া যায় না বেশি সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। তো এর উত্তর হবে 1-এর 8 নাইট্রাস অক্সাইড। এবার আসছে শূন্যস্থান পূরণ করো।
হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো, এর উত্তর হবে ফ্লোরিন। কারণ ফ্লোরিন হচ্ছে যে আমাদের পর্যায় সারণী আছে, পর্যায় সারণী এখানে ফ্লোরিন আছে, এটা হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল আমাদের। এই হচ্ছে ফ্লোরিনের জায়গা, দেখে নিয়েছো। তো এর উত্তর হবে ফ্লোরিন। বায়ুমণ্ডলে যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল, যেটাকে আমরা বলি। ফিউজ স্তরের গলনাঙ্ক উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কম হয়। তো গেল, এর পরের পৃষ্ঠায় যাই আমরা। সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে দিয়েছে। প্রথমে 3-1, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। তো এটা একেবারেই মিথ্যে কথা, কারণ আমরা জানি দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহন করে আয়ন, তো এটা মিথ্যা, দেখে নিলে। এবার 3-2, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা সত্য। এটা তোমরা মনে রাখার জন্য মনে রাখতে পারো, হাই টেম্পারেচার লো প্রেশার, হাই টেম্পারেচার লো প্রেশার, এটা 5 বার খাতায় লিখবে, তোমাদের নিজেদেরই মনে হয়ে যাবে। এবার 3-3, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। সত্য। তোমরা স্নেলের সূত্র পড়েছো, তা সেখানেই আছে যে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। এবার আসছি 4 দাগের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো এবার দেখব। প্রথম কোশ্চেন, গ্যাস ধ্রুবক আর এর এসআই এককটি উল্লেখ করো। তো এসআই এককটি হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার 4-2, পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়। আমরা জানি পর্যায় সারণীর যত আমরা উপর থেকে নিচে যাই ব্যাসার্ধ কমতে থাকে, তার মানে সব থেকে উপরে যেটা থাকে, মানে এরকমভাবে আমরা যত নামি ব্যাসার্ধ কমতে থাকে, ব্যাসার্ধ কমে। তো মানে এই উপরেরগুলো সব থেকে বেশি ব্যাসার্ধযুক্ত। এর এক্সপ্লেনেশনটা একটু ভুল হয়ে গেল। এখানে বলেছে পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়, মানে পর্যায় বরাবর কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়। এখানে হবে প্রত্যেক পর্যায়ের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। মানে একবার দেখে নিই, এই মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। এই একটি সারি, এখানে এইগুলো যে এখানে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলোর হচ্ছে যে ব্যাসার্ধ সর্বাধিক হয়। তো আমরা এবার পরের কোশ্চেনে যাই। এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি? হিলিয়াম = 2। তো এর উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড, কারণ লিথিয়াম হাইড্রাইডে যে ক্যাটায়ন আছে Li+, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়ামের মতোই, অর্থাৎ 2। লিথিয়াম হাইড্রাইডের অ্যানায়ন যেটা H-, তার একটি ইলেকট্রন দিলে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস হয় 2। তো এটা হবে লিথিয়াম হাইড্রাইড অ্যান্সার। এবার 4.4 কোশ্চেন, কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক? এর উত্তর হবে কিলোওয়াট ক্ষমতার একক। এবার হচ্ছে 4.5, ডিসি অপেক্ষা এসির একটি ব্যবহারিক সুবিধা লেখো। এরকম কোশ্চেন আসলে তোমরা পয়েন্ট অনুযায়ী লিখবে, 1, 2 বলে লিখবে, তাহলে সুবিধাগুলো যে এক্সামিনার তার ভালো লাগবে দেখতে। তো আমি এখানে 2টো সুবিধা দিয়েছি, যদিও একটি চেয়েছে, তোমরা পারলে বেশি করেই দেবে। 1, ডিসি অপেক্ষা এসি সরবরাহ ও বন্টনের শক্তি ক্ষয় কম হয়, আর 2, ডিসি অপেক্ষা এসির উৎপাদন খরচ অনেক কম। তো এরকমভাবে তোমরা দিতে পারো, ভালো দেখাবে। এবার 4.6, কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? তো এটার উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড, KaCN2 এর জলীয় দ্রবণ। এবার যদি বলতো এখানে রূপোর প্রলেপ দিতে, তাহলে কি বলতে? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তো এবার আমরা চলি পরের যে কোশ্চেন আছে তার উপরে, পরের কোশ্চেন সেট। এবার 5 সংক্ষিপ্ত উত্তর দাও। পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? সেটা সমতল না রেখে উত্তল রাখা হয় কেন? তো উত্তর দেখে নিই। সাধারণত উত্তল দর্পণ দ্বারা
সর্বদা কোনো বস্তুর অসৎ সমশীর্ষ ছোট প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিবিম্ব দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয়। তাই সমান আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণ অনেক বেশি প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। ফলে দর্পণের দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ অনেক বেশি হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ফিল্ড অফ ভিউ বা দৃষ্টিক্ষেত্র, এই লাইনটা লিখতেই হবে। তাই চালকের পক্ষে পাশের আয়নার বহু সংখ্যক যানবাহন দেখা সম্ভব হয়। এই জন্যই পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে, যাকে আমরা রিয়ার ভিউ মিরর বলি, তা সমতল না করে উত্তল রাখা হয়। তো এর উত্তর তোমরা একবার স্ক্রিনশট নিয়ে যেতে পারো, বা আমি পিডিএফটা ডিসক্রিপশানে আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। এবার পরের কোশ্চেন 5.2, কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায়? এটা আমাদের পিরিয়ডিক টেবিলের কোশ্চেন। ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তিস্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষ বা সবচেয়ে বাইরের কক্ষ থেকে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নীভবন শক্তি বলে। যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বার করতে যতটা শক্তি দিতে হবে, শক্তি এখানে ইনপুট করতে হচ্ছে, শক্তি দিতে হচ্ছে, তাকেই বলা হচ্ছে আয়নীভবন শক্তি। তোমরা স্ক্রিনশট নিতে পারো। এবার পরের কোশ্চেনে আমরা যাই। পরের একটি অঙ্ক আছে 5.3-এর। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি CaCO3। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16। তো ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16 × 3 48, টোটাল হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম থাকে 40 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? 40%। এটাই হলো উত্তর, 40%। এবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়, তা ব্যাখ্যা করো। NaCl একটি আয়নীয় যৌগ যা কঠিন অবস্থায় কেলাস রূপে থাকে। NaCl অণু হিসাবে থাকে না। যেহেতু NaCl কঠিন অবস্থাতে অণু হিসাবে থাকে না, তাই NaCl এর আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়। পরিবর্তে আমরা সংকেত ওজন কথাটি ব্যবহার করি। এটি খুবই ইম্পর্টেন্ট, সংকেত ওজন। এটা লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়, বাস এটা নাও দেয় অনেক লোকে। তো এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। একটি অঙ্ক আছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। তো আমরা প্রথমে রিয়াকশানটা দেখি। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। যদিও আমাদের ক্যালসিয়াম অক্সাইড এখানে কোনো কাজের নয়, আমাদের শুধু কার্বন ডাই অক্সাইডের উপরে ফোকাস করতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেটের ভর 100 গ্রাম। 100 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। তো সেটাই এখানে লেখা হয়েছে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে উৎপন্ন হবে 44/100 গ্রাম, ঐকিক নিয়ম। আর তাহলে যেটা প্রশ্নে জিজ্ঞেস করেছে 50 গ্রামে কতটা হবে, এখানে 44/100 × 50 করলে যেটা হয় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তো এটাই এর উত্তর। এবার পরের কোশ্চেন 5.6, শুষ্ক অবস্থায় আর্দ্র বায়ু হালকা কেন? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? শুষ্ক বাতাসে প্রধানত নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। তো এদের গড় করলে মোটামুটি আমাদের ওই 28.29 বা এরকম কিছু হয়। নাইট্রোজেন আর অক্সিজেন থাকে, তাই এদের ভর মোটামুটি 30 মতো হয়, 30 সব দুটো মিলিয়ে। যেখানে অন্যদিকে আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প, এই মানে জলের ওজন কত? 18 গ্রাম। তাহলে 30 অপেক্ষা 18 কিন্তু কম, তাই আর্দ্র বায়ু হালকা। কারণ 30 গ্রাম শুষ্ক বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন থাকে যেটা ভারী, আর আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প থাকে যেটা হালকা। তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা। এটাই হচ্ছে উত্তর। তো এখানে ভালোভাবে লেখা আছে, তোমরা দেখে নিও। পরের কোশ্চেনে যাচ্ছি 5.7, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? সূর্যাস্তের সময় সূর্য দিগন্তে থাকে, তাই সূর্যরশ্মিকে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অনেকটা পথ অতিক্রম করে পৃথিবীতে পৌঁছাতে হয়। সূর্যালোকের 7টি আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, বিক্ষেপণ অন্য বর্ণের তুলনায় কম। কারণ বিক্ষেপণ এবং তরঙ্গ দৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক।
ফলে অন্যান্য কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলি বিক্ষেপণ বেশি বলে চারিদিকে ছড়িয়ে যায় এবং ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না। শুধুমাত্র লাল আলো ভূপৃষ্ঠে আসতে পারে, তাই কোনো ব্যক্তি সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে তখন তার চোখে সূর্যকে লাল দেখায়। তো এটা ছিল এর উত্তর। এবার 5.8-এর কোশ্চেনে আসি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটি তোমাদের মুখস্থ করতে হবে। বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, মধ্যমা ও তর্জনী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রে অভিমুখ, মধ্যমা তড়িৎ ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠটা পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তো এখানে একটা ছবি আছে, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করছে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, আর মধ্যমা তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করছে। তো এভাবেই রয়েছে এটা। এবার আমরা আসছি 5.9-এর কোশ্চেন। লেন্ঝের সূত্রটি লেখো। লেন্ঝের সূত্র, যে কোনো তড়িৎচুম্বক আবেশের সময় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহ এমন দিকে হয় তা যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। এটাও তোমাদের মুখস্থ করতে হবে। তো এটা হচ্ছে লেন্ঝের সূত্র। সূত্রগুলো তোমাদের মুখস্থই করতে হয় সাধারণত। এবার আসছি 6-এর দাগের কোশ্চেন। 6-এর একটা অঙ্ক আছে। 760 মিলিমিটার পারদ চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তো এখানে কি বলে দিয়েছে? চাপ বলে দিয়েছে 760, এখানে লিখে নিলাম চাপ 760 মিলিমিটার এইচজি। উষ্ণতা বলে দিয়েছে 273 কেলভিন, এখানে লিখে নিলাম 273 কেলভিন উষ্ণতা। আর এই উষ্ণতা মানেই আমরা জানি কি এসটিপি। আর এসটিপিতে কোনো যে গ্যাস তার ওজন কত হয়, তার এই আয়তন কত হয়, 22.4 লিটার। তো এটাই এখানে লেখা হয়েছে। প্রশ্ন অনুযায়ী দেওয়া রয়েছে 1.12 লিটার আয়তনের গ্যাসের ভর হচ্ছে 1.6 গ্রাম। 1 লিটার আয়তনের গ্যাসের ভর কত হবে? 1.6/1/12। আর 22.4 লিটারের ওজন হবে 1.6/1/12 ইন্টু 22.4 ইকুয়াল টু 35 গ্রাম। তাহলে আমরা যদি বার করতে পারি তাহলে এটা কি গ্যাস হবে? এটা হবে অক্সিজেন গ্যাস, কারণ অক্সিজেন গ্যাস আমরা জানি 32 গ্রাম হয় আণবিক ভর। তো এটা ছিল আমাদের অক্সিজেন গ্যাস, যেটা এখানে বলা নেই কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো গ্যাসটির মোলার ভর 32 গ্রাম। হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসটির আণবিক বাষ্প ঘনত্ব কত? 32/2 16, কারণ আমরা জানি আণবিক গুরুত্ব ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ইন্টু 2। তো এবার পরের কোশ্চেনে যাই আমরা। 6.2, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম এবং তড়িৎ কোষটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিকে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। তো দেখে নিই আমরা। একটি তড়িৎচালক বল 10 ভোল্ট, তো আমরা একটা ছবি আঁকলাম যেখানে একটা তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট লিখলাম। অভ্যন্তরীণ রোধ 2 ওহম, এই অভ্যন্তরীণ রোধ 2 ওহম দিয়ে দিলাম এবং তড়িৎ কোষটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে 7 সেকেন্ডে কত জুল উৎপন্ন হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি তড়িৎচালক বল E ইকুয়াল টু 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ R ইকুয়াল টু 2 ওহম, বাহ্যিক রোধ ক্যাপিটাল R ইকুয়াল টু 8 ওহম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 8 ওহম আর এই 2 ওহম শ্রেণী সমবায় আছে, তাহলে তুল্য রোধের কত হবে? R প্লাস R, 8 প্লাস 2 ইকুয়াল টু 10 ওহম, যেটা আমরা লিখলাম। আবার ওহমের সূত্র আমরা কি জানি? V ইকুয়াল টু IR, এখানে R ড্যাশ লিখেছি কারণ তুল্য রোধটা লিখেছি। এবার E ইকুয়াল টু IR, E বলে দিয়েছে কত? 10 ভোল্ট, I আর এখানে রোধ 10 ওহম, তাই I ইকুয়াল টু কত বেরোলো? 1 অ্যাম্পিয়ার, মানে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বেরোলো। এবার 60 সেকেন্ডে রোধক থেকে উৎপন্ন তাপের পরিমাণ, সূত্র আছে H ইকুয়াল টু I²RT, যেখানে T হচ্ছে সময়, I হচ্ছে প্রবাহ মাত্রা। তো এখানে লিখলাম I যেটা বেরিয়েছে, এখানে 1 লিখলাম, 8 লিখলাম, আর 60 সেকেন্ড বলেছে তাই 60 সেকেন্ড। তো এর অ্যান্সার বেরোলো 480 জুল, এটাই এর অ্যান্সার। তো হলো, এবার পরের কোশ্চেনে আমরা যাই। এটা এর উত্তর, তোমরা ছবি তুলে নিতে পারো। তো চলো এবার পরের কোশ্চেন দেখা যাক। 6.3, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তা দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে উত্তরটা দেখি এবার। ধরি প্রথম ও দ্বিতীয় তারের দৈর্ঘ্য L1 L2, ব্যাসার্ধ R1 R2 এবং রোধাঙ্ক ρ1 ρ2। প্রশ্নানুযায়ী L1/L2 কত বলে দিয়েছে? 2:1। R1/R2 কত বলে দিয়েছে? 1:2। এখান থেকে আমরা R1 বলে দিয়েছে, তাই আমরা এখান থেকে A1 পাই R1 স্কোয়ার, মানে ক্ষেত্রফল প্রথম তারটির পাই R1 স্কোয়ার, A2
দ্বিতীয় টার্মটির পাই আর টু স্কোয়ার, এখানে পাই পাই কেটে দিলাম, আর ওয়ান বাই আর টু রইল, তার হোল স্কোয়ার হয়ে গেল, তাই 1/2 ইকুয়াল টু 1/4, A1/A2 1/4 হলো, এটা মনে রাখবে। A1/A2 কত হলো? 1/4, 1/4। এবার রো 1/ρ2 কত বলে দিয়েছে? রোধাঙ্কের অনুপাত 3:4, তাহলে রো 1/ρ2 3:4। তাহলে এবার প্রথম তারের রোধ আমরা কি জানি? আর ইকুয়াল টু আমরা কি জানি? রো ইন্টু L/A, এটা সবসময় মনে রাখবে, আর ইকুয়াল টু রো ইন্টু L/A রোধ। এবার প্রথম তারের রোধ R1 ইকুয়াল টু রো 1 ইন্টু L1/A1, দ্বিতীয় তারের রোধ R2 ইকুয়াল টু রো টু ইন্টু L2/A2। এবার তার দুটির অনুপাত R1/R2, এখানে করতে আমাদের যেটা বেরোবে সেটা হয়ে যাচ্ছে 6/1, অ্যান্সার হয়ে গেল 6:1। তো এটাই আমাদের অ্যান্সার। এবার যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে, এটাই আমাদের শেষ কোশ্চেন। চিহ্নিত চিত্রের সাহায্যে কীভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠিত হয় তা লেখো। তো এটা আমাদের যে চিত্র সেটা তোমরা দেখে নেবে। চিত্রটা এখানে একটি বস্তু আছে, 2F এর বাইরে একটা বস্তু আছে, একটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে একটি রশ্মি সমান্তরাল যাচ্ছে প্রধান অক্ষের, এবং ফোকাস দিয়ে এরকমভাবে যাচ্ছে, গিয়ে এখানে তৈরি হচ্ছে, ফলে বস্তুটি সৎ তৈরি হচ্ছে, খর্বাকার এবং অবশিষ্ট তৈরি হচ্ছে। এটাই এখানে লেখা আছে। লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব লেন্স থেকে F এবং 2F দূরত্বের মাঝে গঠিত হয়, এবং এই প্রতিবিম্ব অবশিষ্ট, খর্বাকার এবং সৎ প্রকৃতির। উপরের চিত্রে এখানে দেখা আছে, উপরের চিত্রে PQ বিন্দু দিয়ে একটি আলোক রশ্মি L' উত্তল লেন্সের আলোক কেন্দ্র দিয়ে নির্গত হয়। অপর একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে লেন্সে পড়ে প্রতিসরণের পর ফোকাস F এর মধ্যে দিয়ে যায়, এই F এর মধ্যে দিয়ে যাচ্ছে, F এর মধ্যে দিয়ে যাচ্ছে। Q' বিন্দু থেকে প্রধান অক্ষের উপর Q' P লম্ব টানা হলো, এই Q' P' লম্ব টানা হলো, অর্থাৎ P' হলো PQ বস্তুর প্রতিবিম্ব। তো এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ 50 মার্কসের যে পরীক্ষা বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আরও কোনো ভিডিও দরকার তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।